দর্শক সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায় স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং ভালোবাসা প্রাণে প্রাণে মানে আপনাদের ভীষণ প্রিয় প্রাণের একজন মানুষকে আমরা আমন্ত্রণ জানাই। আজও তার ব্যতিক্রম নয়, আজ আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং যাকে আমরা লালন কন্যা নামে চিনি। দর্শক আজ আমার সঙ্গে আছেন কণ্ঠশিল্পী বিউটি। আপু স্বাগত। অনেক ধন্যবাদ আপু। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর একটি ড্রেস পরেছেন লাল আবার টুকটুকে। অনেকদিন পর আপুকে দেখেও খুব ভালো লাগছে, কারণ অনেক ধন্যবাদ। আপনাকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপু, এটা খুবই চমৎকার একটা কমপ্লিমেন্ট আমার জন্য। এই যে সুন্দর ড্রেসটা পরে আছেন এবং আমি জানি এটা ভাইয়া কিনে দিয়েছে এবং নিজে পছন্দ করে এনেছে দেশের না, বাইরে এটা থেকে কিনে। সত্যি কথা যে আমার সব ড্রেস শাড়ি আমার প্রোগ্রামের জন্য মানে সমস্ত কস্টিউম হচ্ছে ওর পছন্দ করা, ও কিনে তাই? দেয়। মানে আমি পছন্দের দিক থেকে খুবই এটা জঘন্য বলতে হয়, আমি একদম ভালো কোনো ড্রেসের দিক থেকে খুবই আমার চয়েসটা একদমই ভালো না, তো এই জন্য খুব হেল্প করে। বাহ। মানে অসম্ভব ভালো একটা, মানে খুব ভালো জিনিস চিনে। ভাই কি খুব আর ভালো চুজ করতে পারে মেয়েদের খুবই জিনিস? মেয়েদের ড্রেস বলেন ছেলেদের এই বিষয়ে খুব বেশি আমাকে হেল্প করে, সেজন্য নো ডাউট, ধন্যবাদ। বিকজ একদম। আজকে যারা দর্শক আছেন আমাদের দর্শক দেখেই বুঝতে পারছে এত সুন্দর একটি ড্রেস যেহেতু ভাইয়া নিজের পছন্দে কিনে এনেছে, তো বুঝতেই হবে তার চয়েসের আসলে প্রশংসা আমার পরা করতেই সব হয়। ড্রেসই আসলে তার পছন্দের। আচ্ছা, তো যখন আপনি নিজের জন্য শপিং করতে যান তখন কি সবসময় ভাইয়াকে সঙ্গে রাখেন নাকি একটু ছবি তুলে তুলে আবার এসএমএস করা হয় যে দেখো তো এটা কিনবো না কিনা? না, একদম আমি বললাম না, ডিপেন্ড হয় না যে আমি নিজে কোথাও গিয়ে বা বোনদের সাথে বা না, যতক্ষণ না সে যাবে ততক্ষণ আমি শপিং করতেই যাব না। মানে আসলে মাঝে মধ্যে যদি সে বিরক্ত হয় যে না এখন না, এখন তো আমার সময় নেই, তারপর আমি অপেক্ষা করব যে তাকে নিয়ে যাওয়ার জন্য, তারপরেও আমি যাব তাকে নিয়ে। আচ্ছা, খুব কমফোর্টেবল ভাইয়ের সঙ্গে একদম শপিং করে। ডিপেন্ড। আচ্ছা, তো এবার তো ঈদ তো চলে এলো আর একদিন পরে ঈদ, তো শপিং তো নিশ্চয় হয়ে গেছে সবার। একদম এবারে শপিং গুলো কি মানে ভাইয়া করেছে নাকি একসঙ্গে গিয়ে করা হয়েছে? সব সময় একসঙ্গে গিয়ে করা হয়, কিন্তু আসলে ঈদের শপিংটা আমাদের গত রোজার ঈদের আগে আমার হাজবেন্ড ইন্ডিয়াতে গিয়েছিল, তো অলমোস্ট ওখান থেকে বেশিরভাগ শপিং আগে থেকে করা। আর আমাদের আপু তুমি নিজেও জানো যে, আমি তুমি করে বললাম তোমাকে, তুমি নিজেও জানো যে আমাদের আসলে প্রতিনিয়তই একটা প্রোগ্রামের উপর নির্ভর করে যে আমরা কি ড্রেস পরবো, শাড়ি পরবো নাকি গাউন পরবো নাকি থ্রি পিস পরবো। তো সেভাবেই আমার মনে হয় প্রতি মাসেই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে শপিং হয়েই যায়। তো ওইভাবে ঈদ স্পেসিফিক ভাবে একদম যে ঈদকে ঘিরেই শপিং করছি তা কিন্তু না, এটা তো আছে, এটা হয়ে ওঠে না, মানে প্রায় শপিং করতেই হয় না চাইতেও। একদম আমার ক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় ঈদের শপিং করেছি কিন্তু ঈদের আগে 3-4টা শো পড়ে গেছে, ওগুলো পরে ফেললাম আর ঈদের জন্য নেই। আপু এটা তো হয়েই যায়, কারণ ঈদের যতগুলো ড্রেস কিনি, ঈদের যে প্রোগ্রামগুলো বিভিন্ন চ্যানেলে দেখাবে সেগুলো তো আমাদের ঈদেই পরা হয়ে যায়, এমনও হয়ে যায়। একদম। এবার একটু ছেলেদের কথা জানতে চাই, ওরা তো ভীষণ উচ্ছ্বসিত থাকে আমি জানি, যেহেতু একটু বড় হচ্ছে এখন, আর কোরবানির ঈদ, কোরবানির পশু নিয়ে কেমন আছে ওরা, কেমন যাচ্ছে সবকিছু মিলে? আমার দুইটা ছেলে, রায়াত রাহিল, ওরা আসলে গ্রামকে অনেক ভালোবাসে এবং গ্রামে গিয়ে যত পশু পাখি বা ওরা এগুলো নিয়ে খেলতেও খুব পছন্দ করে। আমি কারণ ছোটবেলা থেকে ওর বাবা আমি চেষ্টা করি যে যতটুকু সুযোগ পাই গ্রামে এনভায়রনমেন্টে এবং তাদের দেখাতে এবং বিভিন্ন জায়গায়, কারণ অনেক কিছু তো চিনে না গ্রামের, তো এগুলো চিনাতে আমরা চেষ্টা করি ওখানে নিয়ে গিয়ে। তো যেমন আমাদের কোরবানির গরু ছাগল, তো এগুলো যখনই কেনা হয়, ওরা যদিও খুব ছোট, খুব উৎসব মুখর তারা, মানে যে 2-3 দিন থাকবে বাসার নিচে বা তাদের খেতে দেয়া সব সময়, মানে যতক্ষণ চোখের সামনে থাকবে দেখতেই থাকবে তাদের নিয়ে, তাদের মানে ঘুম হবে না যে কখন আবার নিচে গিয়ে সেটা দেখবে, আদর করবে, তাদেরকে খেতে দিবে। এটা খুব ভালো লাগে একদম। এবং যেহেতু আমাদের কথা বলছিলাম বা যারা আমরা আসলে এই যে মিডিয়াতে কাজ করি, ড্রেস নিয়ে নতুন করে আর উচ্ছ্বসিত হওয়ার কিছু থাকে না, কিন্তু বাচ্চারা তো ছোট, ওদের তো ড্রেস নিয়ে একটা প্রতিযোগিতা থাকে বা নতুন কি কি কিনলাম, ওদেরকে নিয়ে নিশ্চয়ই শপিং এ যাওয়া হয়েছে? ওদেরকে নিয়ে শপিংয়ে যাওয়া হয় সব সময় আপু, কিন্তু ওদের যদি বলা হয় আমাদের শৈশবটা কেমন ছিল, সেটা ছিল একরকম। আর এখনকার বাচ্চারা আমার মনে হয় না কোনো কিছুতে ওইভাবে খুব খুশি হয়, কারণ ওদের এত ড্রেস থাকে, ওরা ওই ওই
ফিলিংসটাই ওদের মধ্যে নেই যে আমার নতুন ড্রেস কেনা হচ্ছে বা একটু খুশি হওয়া, খুশি হয়ে পরা, মানে কিনছে তো কিনছে, পড়তে হবে পড়ছি এরকম। কিন্তু আমরা যখন ঈদের ড্রেস কিনতাম মানে 1 বছর অপেক্ষায় থাকতাম, যে ঈদ আসলে ড্রেস তো নতুন সবসময় dress। কেনা হতো, কিন্তু ঈদের যে ড্রেসটা যে কবে বাবা নিয়ে যাবে সাথে করে, সেখানে নিজে পছন্দ করে ড্রেসটা কিনবো, ড্রেসটা তো কিনবো ঠিক আছে, কেনার পরে ঈদ যতক্ষণ না হবে, ঈদের দিন না আসবে, এটা কাউকে দেখতেও দিব না। কারণ প্রথমে যদি কেউ ড্রেসটা দেখে ফেলে, আমি পুরনো হয়ে আমার গেছে। মনটাই খারাপ হয়ে যাবে এবং পুরনো হয়ে গেছে, সবাই বলবে যে তোমার ড্রেস দেখে ফেলছি। এই যে একটা অনুভূতি, এখন কিন্তু আমার বাচ্চাদের মধ্যে ওই অনুভূতিটা আমি একদম দেখি না। ওরা আসলে এত হয়তো অনেক পায়। বেশি পেয়ে যায় বলে। আর আমরা ছোটবেলায় হয়তো বা, এখনকার আমার বাচ্চাদের যত কিছু আমরা না চাইতেই দিচ্ছি, তত বেশি হয়তো বা আমার বাবারা একটা লিমিট রেখে দিত, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু দিত বলেই একদম। হয়তো বা এই ফিলিংসটা, এই অনুভূতিটা আমাদের মধ্যে কাজ করতো। একদম। এবং আপু যদি আমি বিশেষ করে স্পেসিফিকলি আমার কথা বলি, দেখা যায় কোরবানির ঈদে কিন্তু সবসময় ড্রেস কেনা হতো না, বেশিরভাগ সময় রমজানের ঈদেই আসলে নতুন ড্রেসের যে একটা উৎসব সেটি থাকতো। তো কখনো কি এরকম হয়েছে যে নতুন ড্রেস কিনে এনেছেন, কাজিনরা দেখে ফেলেছে, তখন খুব কান্নাকাটি অবস্থা? খুবই কান্নাকাটি। এবং ওই যে যেটা বললা আপু, যে সব 2 ঈদেই যে আমাদের ড্রেস কিনে দিত বাবা তা কিন্তু না, যে কোনো এক ঈদে হয়তো বা ড্রেস কিনতাম। আর খুবই কান্নাকাটি করতাম, মনে হতো যে ঈদটাই আমার মাটি হয়ে গেল, আমি ওই ড্রেসটাও পরবো না, ঈদে সকালে গোসল করে যে পরিপাটি একটা সাজগোজ ওইটাও করবো না যদি আমার ড্রেসটা আগের থেকে দেখানো হয়ে যায়। এরকম খুব করেছি ছোটবেলায়। এখন ওইগুলো স্মৃতি এবং মধুর স্মৃতি আমার কাছে মনে হয়, এবং সেইগুলো সারা জীবন হয়তো স্মৃতির পাতায় থেকে যাবে। আর এবং আমরা সব সময় আর কিছু ফিরে পেতে না চাইলেও শৈশবটাকে ফিরে পেতে চাই খুব করে। এবং এখন যেহেতু অনেক বেশি ফিল করি আগের সেই ছোটবেলাটা, কিন্তু ছোটবেলায় হয়তো বা ওই অনুভূতিটা ছিল না যে এই ছোটবেলাটাই হয়তো ভালো। তখন মনে হতো যে কেন ছোট আছি, কবে কেন বড় বড় হব? হচ্ছি না। কিন্তু এটাই হয়, এটাই নিয়তি। এটাই নিয়ম। ওকে আপু, একটা গান শুনি, তারপর পর আসলে জানতে চাইবো যে গরুর হাটে যাওয়ার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা। একটা গান শুনে যেহেতু ফেলি। আপু খুশির ব্যাপারটা নিয়েই কথা হচ্ছিল যে আমরা কোনো কিছুই আসলে সন্তুষ্ট না, তো সেই নিয়েই আসলে আমাদের লালন সাহেবজি তো অনেক বাণী রচনা করে গেছেন, তো সেখান থেকে 2 লাইন। শুনি। যাতে অপমৃত্যু ঘটে মনে সদয় তাই করে, মন সদয় তাই করে, মন বিবাগী বাগ মানে না রে, মন বিবাগী বাগ মানে না। যাতে অপমৃত্যু ঘটে, যাতে অপমৃত্যু ঘটে, মন সদয় তাই করে, মন বিবাগী বাগ মানে না রে, মন বিবাগী বাগ মানে না। ওই যে বললাম আমরা যত পাই তত চাই, কোনোভাবেই যেন মনটাকে মনের মধ্যে রাখতে পারি না। তো লালন সাহেবজি আসলে এভাবেই সব সময় তার বাণীর মাধ্যমে মানুষকে প্রতিটা মুহূর্তকে সচেতন করে গেছেন, এবং কিভাবে আমাদের জীবন পরিচালনা করা উচিত, কিভাবে আমাদের চলা উচিত, সেই দীক্ষাই দিয়ে গেছেন সব সময়। কিন্তু আমরা কতটুকু সেটা নিতে পারছি, কতটুকু উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে দেখার বিষয়। একদম। আপু, ছোটবেলার ঈদে ছিলাম, আজকে সামনে যেহেতু ঈদ, আমরা আসলে ঈদের একদমই। আমেজেই মেতে থাকতে চাই। ঈদের ছোটবেলায় গরুর হাটে যাওয়ার কোনো অভিজ্ঞতা আছে? আমার গরুর হাটে যাওয়ার অভিজ্ঞতা তেমন নেই, কারণ বাবা এই কাজটা বেশি করতো। আমাদের কাজিনদের নিয়ে বাবাই যেত মূলত। কিন্তু গরু যখন বাসায় আসতো, এটা একটা আলাদা অনুভূতি, এবং তাকে পরিচর্যা করা বা তাকে খেতে দেয়া, এবং যে 2-3 দিন থাকতো আপু, মানে এই পরিচর্যা করতে করতে এমন একটা মায়া হয়ে যেত
ছোটবেলায় এত বুঝতাম না, তখন যখন এটা কোরবানি দেয়া হতো খুব কষ্ট লাগতো, মানে অনেক এমনও হয়েছে যে এটা যখন কোরবানি দেয়া হচ্ছে খুব কান্নাকাটি করছি এরকম অনুভূতি হতো, কারণ খুব মায়া এটাই তো আসলে লেগে যেত। ত্যাগ বা এটাই কোরবানি, যে পরিচর্যা করার পরে যে মায়াটা জন্ম হয় সেটাই মূলত আসলে কোরবানি হ্যাঁ। করা। আচ্ছা, এই তো কোরবানির গল্প তো গেল, তারপরে আস্তে আস্তে বড় হয় এবং এখন যে একটা ভিন্ন অভিজ্ঞতা, এখন বাচ্চাদের সেই উচ্ছ্বাস কোরবানির পশু নিয়ে, এখন কিন্তু তো একদম সেম বিষয়টাই আমি দেখছি এবারের কোরবানিতে। আমার যেহেতু আমার ছোট ছেলেটাও একটু বুঝতে শিখেছে, রায়াত তো বড় হয়ে গেছে, তো ওরাও কিন্তু একদম আমার ছোটবেলার ওই অনুভূতিটা ওদের মধ্যে সেই আমি ব্যাপারটা দেখতে রিপিট পাচ্ছি, দেখতে রিপিট পাচ্ছেন। দেখতে পাচ্ছি যে আমি যেটা করতাম, যে খুব আদর করছে, যত্ন করছে, আবার খাবার নিয়ে এগিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, আবার হাতে আদর করছে। তো ওই ছোটবেলার ওদের দেখে এই অনুভূতিটা মনে হচ্ছে। আচ্ছা, ওরা কি সবসময় শহরে ঈদ করে নাকি গ্রামে ঈদ করার কোনো অভিজ্ঞতা বেশিরভাগ হয়েছে? সময় গ্রামে ঈদ করি, কোন শহরে? শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, এবং যখন একটু দেখা যাচ্ছে সময় কম থাকে তখন এবার হয়তো বা ঢাকাতেই থাকবো। আচ্ছা, কোন শহরে ঈদ করা হয়েছে ওদের সঙ্গে? আহ, আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি দুটা মিলে ঈদ করা হয়। আচ্ছা, তো তার মানে ওদের সব ধরনের অভিজ্ঞতা হয়ে গেছে, গ্রামের একদম। ঈদ, শহরের ঈদ। নানা নানি, দাদা দাদি সবকিছু, এবং ওরা খুবই খুশি থাকে যখন কোন দাদু বাড়ি যায় বা নানু বাড়ি যায় ঈদ করতে, খুব এনজয় করে। আর ঢাকা শহরের থেকে ওখানে যেহেতু খোলামেলা ঘুরতে পারে, বিভিন্ন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তো আমার মনে হয় যে শহরের থেকে গ্রামের ঈদটা ওরা বেশি বেশি enjoy খুশি করে। থাকে, বেশি এনজয় করে। আচ্ছা, এবার আপু একটু গানের প্রসঙ্গে আসবো, কারণ যারা শিল্পী আছেন তাদের জন্য তো ঈদে একটা গান রিলিজ করার তোড়জোড় থাকেই। ঈদকে ঘিরে এবার কোনো গান রিলিজ হচ্ছে? ঈদকে ঘিরে আমার দুইটা গানের কাজ শেষ করলাম, এটা আসবে ঈদে। এটি হচ্ছে বায়জিৎ ভাইয়ের একটি, ওনার কথা সুরে এটির মিউজিক ভিডিও শেষ হয়ে গেছে। আমি হয়তো বা আজকে জানতে পারবো যে ঈদের আগের দিন বা ঈদেই আসবে এরকম। আচ্ছা, এটা তো কমপ্লিট হয়ে এটা কি গেছে। নিজের চ্যানেল থেকে রিলিজ না, হচ্ছে? নিজের চ্যানেল না, কোন এটা ব্যানারে? এটা ওনার নিজস্ব একটা চ্যানেল। তো আনরিলিজ ট্র্যাক শুনতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, দু লাইন কি শোনা যায়? কিন্তু এটা হচ্ছে আমার মনে হয় না আজকে শোনাতে পারবো, কারণ এটা রিলিজের আগে শোনানো হবে না। ওকে, সো ফুল অফ সারপ্রাইজ, একদম। যে শ্রোতা যারা আছেন আপনার, তাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে। রমজানের ঈদ চলে গেল, এই বছর ঘিরে যদি বলি, যেহেতু আমরা বছরের মাঝামাঝিতে আছি, কেমন গান রিলিজ হলো এবং আসলে থাকে না যে দর্শকদের বা যারা শ্রোতা আছেন তাদের একটা ফিডব্যাক, সবকিছু মিলিয়ে? আমার মনে হয় যে গত বছরের তুলনায় এই বছর গান খুব কম রিলিজ পাচ্ছে কোরবানির ঈদে। অন্যান্য বছরগুলোতে প্রত্যেকটা শিল্পী নিজের চ্যানেল বলেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল কোম্পানিগুলা যারা গান করছে তারা প্রচুর রিলিজ করে ভালো ভালো কিছু গান, কিন্তু এইবার আমার মনে হয় তার সংখ্যাটা, কারণ ঈদ তো খুব দেরি নেই, এক দুই দিনের, তো এর আগেই তো রিলিজগুলো হয়, তো বা আমার জানা মনে হয় যায়, অন্তত পোস্টার দেখা যায় যে নতুন গান আসছে। পোস্টার তো দেখা যায়, তারপর বিভিন্ন নিউজে দেখা যায়। তো আমার মনে হয় গতানুগতিক এই বছরটাতে খুব কম গান রিলিজ পাচ্ছে। আচ্ছা, না আপনার নিজের জায়গা থেকে যদি বলে, এই 6 মান্থে কতগুলো গান রিলিজ হলো এবং শ্রোতাদের কাছে কতটা পৌঁছানো গিয়েছে? না, গান তো আপু এখন সব সিঙ্গেল ট্র্যাক বিভিন্ন ইউটিউব চ্যানেলে গান যাচ্ছে, তো আমি গত 2-3 মাসে অনেকগুলো গান করেছি এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে এটা এসেছে, এবং আমাদের জাতীয় বেতার, যে ওখানেও অনেকগুলো প্রচুর মৌলিক গান হয়, এবং কিছুদিন আমি গত 10 দিনে মনে হয় 5-7টা গান করেছি বেতারের জন্য, সেটাও ঈদে আসবে বিভিন্ন ইয়েতে। তো গান তো প্রায় করা হচ্ছে, কিন্তু শ্রোতাদের আসলে আমি জানি না, তাদের ভালো লাগার দৃষ্টিভঙ্গি হয়তো বা একটু চেঞ্জ হয়েছে। তারা গানের থেকে গানের দেখার বিষয়টাও হয়তো, মিউজিক ভিডিও যেটা, তো সেক্ষেত্রে হয়তো বা মিউজিক ভিডিওটাও তাদের কাছে দেখার একটা পার্ট, যে কত ভালোভাবে মিউজিক ভিডিওটা আসলে। এই প্রিপারেশনটাতে বোধহয় একটু সময় লাগে, গুছিয়ে করতে হয়, গুছিয়ে সময় করতে। সাপেক্ষ। এবার একটু ঈদের রান্না নিয়ে আসি। বিউটি আপু, রান্না করতে কি ভালোবাসেন? আমি গত 8-10 বছর আগে যেহেতু রান্না পারতামও না,
রান্না করতে ততটা, যে রান্না না পারলে ভালো করতে ভালো লাগে না। ভালো লাগে না, কিন্তু এখন রান্নাটা আমার কাছে এত বেশি প্রিয়, আমি সময় পেলেই আমি আমার বাচ্চাদের জন্য রান্না করি এবং ভীষণ ভালোবাসি রান্না করতে। বাহ, দারুণ বিষয়। কখন থেকে ঠিক রান্নার প্রতি আগ্রহটা হলো? এটা কি সন্তান আসার পরে যে ওদের আসার আগে তো আমি রান্না করতে জানতাম না। এটার জন্য আমার হাজবেন্ডকে অনেক বেশি ধন্যবাদ জানাই, কারণ প্রথম অবস্থায় অনেক হেল্প করেছে সে। আমি এক বছর হয়তোবা অনেকটা তার কাছ থেকেই শিখেছি রান্না, এবং সে অনেক সময়, ও খুব ভালো রান্না করতে পারে, আমাকে শিখিয়েছে হাতে ধরে। তো তারপর যখন আমি আস্তে আস্তে আমার প্রয়োজনে মনে হলো যে না, এই রেসিপিটা করা উচিত, আর যখন আমার বাচ্চারা মানে ভালোভাবে খাওয়া শিখলো, তখন আমার প্রয়োজনেই আমি আসলে বাধ্য হলাম যে না, বিভিন্ন রেসিপি আমার বাচ্চাদের বাইরে খাবার থেকে বাসায় যদি আমি সেটা বানিয়ে দিতে পারি। এই এক্সপেরিমেন্ট চালাতে চালাতে এখন আমি ভালো, নিজের নাম করছি না কিন্তু ভালো রাঁধুনি। আচ্ছা, ওকে। তো থাকে না যে নিজের হাতে সবচেয়ে পছন্দের ডিশ যেটা বাচ্চারাও খেতে খুব ভালোবাসে বা ভাইয়া খেতে খুব ভালোবাসে? ওরা চাইনিজ আইটেমটা খুব পছন্দ করে আমার বাচ্চারা। আমার হাতের বিরিয়ানিটা আমার বড় ছেলের খুবই পছন্দ। সে বিরিয়ানি রান্না করলে আমাকে মানে তার ধন্যবাদ দিতে দিতে অস্থির হয়ে যায়। আর চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে আমার হাতের। আমি চেষ্টা করি আপু, যেহেতু আমি নিজে বানাতে পারি, আমি একটু অ্যাভয়েড করি যে আমার বাচ্চাদের বাইরের খাবারের থেকে যদি আমি নিজে ফ্রেশভাবে বানিয়ে খাওয়াতে পারি, ওইটাই স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, আর ভাইয়া সবচেয়ে বেশি ভালো কোন ডিশটা বানাতে পারে? ও সবকিছুই পারে। তবু থাকে না একটা স্পেশাল মাঝে মাঝে করে দেয়? ও হচ্ছে স্পেশাল যেটা, ওর গরুর মাংসটা খুব ভালো রান্না করতে পারে। আচ্ছা, তো ঈদের রেসিপি কি হবে? একদিন পরে ঈদ, নিশ্চয়ই একটা জল্পনা কল্পনা হয়ে গেছে। সেটা তো আছেই, রান্না করব, কারণ আবার নিজেরও বিভিন্ন চ্যানেলে লাইভ রয়েছে, সেটার জন্য প্রস্তুতি সব মিলিয়ে বাচ্চাদের ভালো লাগার খাবার তৈরি করব, সেটার জন্য আলাদা প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, ভাইয়া কি ঈদ আসলে রান্না করে? না, ও এখন রান্না করে না, আসলে ওইভাবে সময় হয় না। তবু থাকে না রান্নাঘরে দুজন মিলে একটু টাইম স্পেন্ড করা। সেটা হয়, দেখা যাচ্ছে আমি রান্না করলে সে হয়তো হেল্প করতেছে, কি রান্না হচ্ছে, বা সেটা একটু খেয়ে দেখলো, টেস্টটা করে দেখলো, এটা করে। এই বিষয়টা ভীষণ রোমান্টিক না, রান্নাঘরে দুজন মিলে রান্না করা, গল্প করা, গুনগুনিয়ে গান করা নিশ্চয়ই। না, আমি তো গান আপু সব, মানে যেহেতু গানের মানুষ, আমি রান্না করতে গেলেও গান করি, আমি কোথাও বসে থাকলেও গান করি, ফোনটা হাতে থাকলেও গান করি, ফোন থেকে গানও শুনি, মানে গান শুনি প্রচুর। আচ্ছা, তো আমরা এবার একটু তাহলে আমরাও একটু গান শুনে ফেলি, অনেকক্ষণ ধরে গান শোনা হচ্ছে না, একটু গান শোনার পরে আবার গল্প করব। আচ্ছা, আমি এখন আমার মৌলিক একটি গান করছি, শুনি। গানটি শফিক তুহিন ভাইয়ের কথা সুরে। তোমার বাড়ি হিরাউলা চালে, সন্ধে হলে জ্যোৎস্না খেলে, আমার ঘরে আধার নামে হয় না দুঃখের অবসান। ওরে ও বন্ধু, তোমার আমার এইটুকুই ব্যবধান। ওরে ও বন্ধু, তোমার আমার এইটুকুই ব্যবধান। বাহ, দারুণ। রান্না বান্না নিয়ে কথা হচ্ছিল বিউটি আপু, মায়ের হাতের রান্নার কথা জানতে চাইবো এবার। যে ঈদ তো মানে ছোটবেলার ঈদ যেটা আমাদের ছিল, যে শুধুমাত্র নতুন জামা না, নতুন কি রান্না হবে, মা কি রান্না করবে স্পেশাল, সেটি নিয়েও নিশ্চয়ই আগ্রহ থাকতো। এটার তো কোনো বিকল্প নাই, এবং এখনো খুব, যদি বাড়িতে না যাওয়া হয়, এখনো খুব মিস করি মায়ের হাতের খিচুড়ি। সকালবেলা ঈদের সকালে সেমাই পায়েসের পাশাপাশি, কারণ একটু ঈদের দিন এত বেশি মিষ্টি হয় সব বাসায়, তো একটু ঝাল ঝাল কোনো কিছু খেতে ইচ্ছে করে, তো আমার মা এইসবের পাশাপাশি ভুনা খিচুড়ি এবং গরুর গোশ, এইটা আমার কাছে অমৃতর মতো মনে হয় আমার মায়ের হাতে। এবং আমি যখনই বাড়িতে যাই, সেটা অকেশন থাক নন অকেশন থাক,
মা জানে যে আমি এটা খুব পছন্দ করি এবং ওই দিন মা খিচুড়ি এবং গোশ রান্না করবেই আমার জন্য। এবং কতবার আমি যদি 2-4 দিন থাকে কতবার খাওয়া হয়ে যায় ঠিক নেই। খুবই ভালো লাগে মানে আমার। এই রেসিপিটা ভীষণ পছন্দ। খুব পছন্দ। বিউটিফুল। গ্রামের বাড়িতে ঈদ করা ছিল একরকম, শহরের ঈদ আরেক রকম। দেশের বাইরে কি ঈদ করা হয়েছে কখনো? দেশের বাইরে ঈদ করা হয়েছে কোথায় অনেক করেছেন? আগে আমেরিকাতে। কেমন ছিল সেই ঈদ? কয়েকবার আসলে দেশে প্রিয়জনের সাথে ঈদ করা, প্রিয়জনদের সাথে পরিবারের সাথে ঈদ করার আনন্দ এবং দেশের বাইরে একা ঈদ করার মধ্যে অনেক পার্থক্য। কারণ তখন হয়তোবা ঈদের দিনটাই মনে হয়, কিন্তু সেখানে তো একা, ওই অনুভূতিটা আসলে এত বেশি মনে হয় না, একদম শুকনা শুকনা অনুভূতি। আর প্রিয়জন সবার সাথে উৎসবের আমেজ পাওয়া যায় না। তারপর কিন্তু কিছু করার নাই, সেখানেও যারা দর্শক রয়েছেন তাদের জন্য হয়তো এই স্যাক্রিফাইসটা করতে হয়, ফ্যামিলি সেই স্যাক্রিফাইসটা করে। এটা একটা কিন্তু অন্যরকম। দুইটাই হচ্ছে ভালো লাগার বিষয়। একদম। এবার একটু গান প্রসঙ্গে আবার ফিরতে চাই। এখন কি কি গান স্টকে আছে বা হয় না যে করা হয়ে গেছে একটু একটু করে রিলিজ করব? আমার যেমন আপু আমার 3টা মৌলিক গান করেছি, এটা আকাশ মাহমুদের কম্পোজিশনে। রবিউল ইসলাম জীবন ভাই লিখেছেন একটা, আর আমাদের আধুনিক গান না, ফোক গান, আচ্ছা, মৌলিক ফোক গান। এবং শিমুলের লেখা, শিমুল হচ্ছে কিবোর্ড বাজায়, তো ওর 2টা গান করেছি আমি। তো এটা হচ্ছে আমার চ্যানেলে যাবে ঈদের পর। আসলে আমি এর মধ্যেই মিউজিক ভিডিও, গরমের জন্য হয়তো বা এটা করতে একটু দেরি হয়ে গেছে, ঈদের পরে ইনশাল্লাহ 3টা গান আমার চ্যানেলে রিলিজ হবে। ভিডিও এই প্রসঙ্গে আরো গল্প করতে চাই এবং টুকটাক যদি একটু আনলিস্ট ট্র্যাকও আমাদের শোনান খুব খুশি হব। তার আগে একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি কোথাও যাবেন না। দর্শক আরো একবার স্বাগত, দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আজ আছেন জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী লালন কন্যা বিউটি আপু। আরো একবার স্বাগত। এবং আমরা কথা বলছিলাম আনরিলিজড ট্র্যাক নিয়ে। তো আমার মনে হচ্ছে যে 2 লাইন শুনে ফেলে আনরিলিজড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপু যেহেতু শোনার এত ইচ্ছা প্রকাশ করছেন, 2 লাইন আমি শুনিয়ে দিচ্ছি। প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রবে, প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রবে, আনবি যদি এমন খেলা আনলে কেন ভবে, খেলবি যদি এমন খেলা আনলে কেন ভবে, প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রবে, প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রবে, খেলবি যদি এমন খেলা আনলে কেন ভবে, খেলবি যদি এমন খেলা আনলে কেন ভবে। বাহ, চমৎকার। নিঃসন্দেহে আজকে যারা দেখছেন লাইভ, তারা অপেক্ষায় থাকবে যে গানটি কবে রিলিজ হবে। ভিডিও এটা তো আপনার চ্যানেলেই পাবে শ্রোতারা। এটা কি মিউজিক ভিডিও কাজ হয়ে গেছে? না, এটার মিউজিক ভিডিও কাজ হয়নি। এটা তো আপনাকে তো দেখা যাবে নিশ্চয়ই মিউজিক ভিডিওতে। অবশ্যই। আমি চেষ্টা করব আমার সব গান আমি কেন্দ্রিক মিউজিক ভিডিও করতে, কারণ আমার কাছে সবথেকে প্রাধান্য হচ্ছে গানটা কে গাচ্ছে এবং গানটা মিউজিক ভিডিও অনেক বেশি চাকচিক্য না করে গানটা কতটা শ্রুতিমধুর এবং মানুষের মনে কতটা দাগ কাটছে, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আমি সেই জন্য আমার সবসময় ইচ্ছা যে আমার চ্যানেলে আমি কেন্দ্রিক সবগুলো মিউজিক ভিডিও থাকবে। নিশ্চয়ই আপু। এবার আবার একটু পেছন দিকে ফিরতে চাই। যখন থেকে মিডিয়ার ক্যারিয়ার শুরু, গান তো ছোটবেলা থেকে গাওয়া হতো, কিন্তু যে যখন থেকে টেলিভিশন লাইভ এবং স্টেজে পারফর্ম করা বা এই যে জনপ্রিয়তা পাওয়া শুরু, তখন কি একটা চ্যালেঞ্জ ছিল না যে গান তো আপনি জানতেনই, কিন্তু এই যে নিজেকে প্রেজেন্ট করা, নতুন ড্রেস আপ, মেকআপ নতুন করে শেখা, এগুলো কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা প্রথম অবস্থায় আসলে এতটা বুঝতে পারিনি, কারণ আমাদের যখন প্রতিযোগিতাটা শুরু হয়, আপু তুমি দেখেছো নিশ্চয়, আসলে আমরা আজকে কি হচ্ছে এবং আগামী দিন কি হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি।
কিন্তু পরবর্তীতে যারা এসেছে তারা কিন্তু সবকিছু দেখে এসেছে যে প্রতিটা স্টেপ বাই স্টেপ কি হচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতেও পারিনি। প্রথম অবস্থায় যখন অডিশন শেষ করে, সিলেকশন অডিশন শেষ করে ঢাকাতে আসলাম, তখন আসলে এই যে ড্রেস আপ সেন্স, তারপরে মেকআপ, নিজেকে মানে প্রেজেন্টেশনের যে একটা বিষয় সেটা চলে আসলো। এবং তখন আসলে যখন শুরু হয়েছে তখন কিন্তু ওইটা মাথায় ছিল না, গানটাই মাথায় ছিল। আর যখন আমরা ঢাকাতে আসলাম তখন কিন্তু গান সাথে প্রেজেন্টেশনটাও অনেক বড় বিষয় ছিল। একদম। তো যেহেতু আমরা ক্যাম্পে যখন আসলাম তখন আমাদের শেখানো হয়েছিল আসলে ড্রেস আপ, মেকআপ, তারপর কোন গানের সাথে কেমন ড্রেস আপ হতে ড্রেস পারে। আপ করব এবং আমার প্রেজেন্টেশনটা কি হবে, সবকিছু আসলে আমাদের ক্লোজ আপ অন শিখিয়ে দিয়েছে ওই সময়টাতে। তো সেইটাকে কাজে লাগিয়েই হয়তো বা এখন নিজের চেঞ্জটা চেষ্টা করে। এবং আমি সব থেকে বড় কথা যে আমি সেটাকে অনুসরণ করেছি এবং শিখেছি, কিন্তু আমি নিজেকে আমার মতো করেই প্রেজেন্ট করার চেষ্টা করি, যে আমি যা তার থেকে এমন কিছু করব না যেটা হয়তো বা মানুষের চোখে, কারণ আমাকে যেভাবে মানুষ দেখে এসেছে তার থেকে বেশি কিছু করতে কখনোই চাইনি, থাকতে পছন্দ করেন। খুবই একদম চেষ্টা করি খুব সাধারণ থাকতে। একদম। এবং এই যে টুলসগুলোর কথা বলছিলাম, গেট আপ একটা সেন্স ক্রিয়েট করলে হয়ে যায়, কিন্তু মেকআপটা তো আসলে আলাদা করে একটা শেখার বিষয় থাকে। তখন প্রথম একটু কষ্ট লাগতো না যে আমি তো গানটা গাইবো, এখন আমার এগুলোও শিখতে হচ্ছে? না, ওইটা ঠিক আপু, যে প্রথম পর্যায়ে কিন্তু মেকআপ করাটা বুঝতাম না অত বেশি, যেহেতু গ্রামে মানুষ হয়েছি। আর আমাদের সময়টা, যেই সময় আমরা এসেছি, মেকআপের চলটা কিন্তু আপনি জানেন খুবই এত বেশি। এখন যেমন আমরা ইউটিউব খুললেই ঘাটলেই মানে টিউটোরিয়াল বহু পেয়ে যাচ্ছি, যে আমাদের নিজেকে চাইলে কিন্তু একটার থেকে একটা চেঞ্জ করতে পারছি। তখন কিন্তু ইউটিউবে এত বেশি ছিল না মেকআপের বিষয়টা। তো আমাদের যেহেতু মিডিয়া পার্টনার মেকআপের ফারজানা শাকিল ছিলেন, তো উনি ওনার কাছ থেকে আমরা শিখেছি যতটুকু, এবং যতটুকু আমরা শিখেছি বলতে আমাদের যখন মেকআপ করাতেন ওইটা বসে বসে দেখতে দেখতে হয়ে গেছে। পরে নিজে যখন হয়তোবা প্রথম একটু ভুল হয়েছে বা খারাপ দেখতে লাগছে, কিন্তু পরবর্তীতে এটা খুব ভালোভাবে শিখে গেছি আর কি। একদম। এবং এখনকার বর্তমান সিচুয়েশনে যদি আসি, আমরা দেখি স্টেজে যারাই পারফর্ম করেন, স্টেজের ড্রেস নিয়ে একটা ডিফারেন্ট ভাইব আমরা দেখতে পাই, যে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করা, নতুন কিছু চমক নিয়ে আসা ড্রেসের মধ্যে। গানের বাইরে এই যে চর্চাটা, এটাকে আপনি কিভাবে দেখেন? না, আমার কাছে, আমার নিজের অনুভূতির কথা বলছি, আমার কাছে মনে হয় যে গানটা আমি কি গাইবো, গানটা কেমন করে গাইবো, দর্শক কিভাবে নেবে, এইটা ফোকাসটা আমার বেশি থাকে। তারপর হ্যাঁ, ড্রেস আপ একটা প্রয়োজন আছে, কিন্তু সেটা নিয়ে যে ভাবতে গিয়ে আমি আমার পারফরমেন্স, আমার মূল বিষয়টা থেকে আমি যখন বেরিয়ে যাব, তখন আমার কাছে ম্যাটার করে না ড্রেসটা। কারণ আমি যদি আমার পারফরমেন্স, এখনকার মানুষ তো আবার দেখারও বিষয় হয়ে গেছে, এমন না যে আমি ড্রেস আপটা আমার মাথায়ও থাকে, কিন্তু অত বেশি ভাবি না যে আমাকে খুব বেশি মানে চাকচিক্য বা খুব ওভার গর্জিয়াস কোনো মেকআপ করতে হবে, ওভার কোনো একটা লুক নিতে হবে, এটা আমার মাথায় থাকে না। আমার কাছে ফোকাসটা ওইটাই যে আমি গানটা কি করব, বা আমার দর্শক কিভাবে গানটাকে ভালো বাসবে বা ভালো আমি করতে পারবো, এটা আমার মাথায় থাকে বেশি। আচ্ছা, আরেকটা বিষয়, মাঝে মাঝে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস বা বিভিন্ন একটা কমপ্লেইন পাওয়া যায় আশেপাশে কান পাতলে, যে এখন যারা স্টেজে পারফর্ম করছে তাদের গানের থেকে বেশি আসলে চাকচিক্য বা পোশাক আশাক বা দেখতে কতটা সুন্দর লাগছে, এই বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তো আপনি আসলে এই বিষয়ের সঙ্গে কতটা একমত হবেন? এটার একমত আমিও, কারণ এখন আমি এটা মনে করি যে সিন্ডিকেট একটা বিষয় আছে, সেক্ষেত্রে আপনার দেখার বিষয়, গেট আপ যেটা বললেন, মেকআপ, গেট আপ এবং পরিপূর্ণ একটা অনেক কিছু দেখে এখন কাস্ট করে যে ওকে নেওয়া যেতে পারে, বা কিন্তু ওই যে আমার মাথার মধ্যে কখনো আমি এই সিন্ডিকেট বিষয়টা আমাদের মধ্যে বা আমার মধ্যে কখনো আসে নাই। আমার কাছে মনে হয় যে আমার গান ভালোবেসে যে আমাকে আমন্ত্রণ জানাবে, সেটাই হচ্ছে আমার আসল পাওয়া।
এবং আমি আগেও কখনো সিন্ডিকেটের মানে আগেও ছিলাম না, পিছনেও ছিলাম না, সামনেও নাই, আর সামনে তো থাকবোও না। তো আমার কাছে মনে হয় আমার যারা শ্রোতা, আমার যারা দর্শক আমাকে কখনো ওই বিষয়টাই ভাবতে দেয়নি, একদম। সিন্ডিকেট বিষয়টাই ভাবতে দেয় নাই। আলহামদুলিল্লাহ তারা ভালোবেসে আমাকে যারা আমন্ত্রণ জানায় আমি তাদেরকেই গান শোনাতে চাই। ডেফিনেটলি আপু, এবং লালন কন্যা বিউটি, সেখানে আসলে ফোক গানের তো তো বিকল্পই আপু হতে আমার পারে না কাছে অন্য মনে কেউ। হয় সব কিছুই থাকবে, কারণ কোনো কিছু কিন্তু কোনো কিছুর একে অন্যের পরিপূরক। তো যেমন আপনি বলছেন সিন্ডিকেট যে বিষয়টা বা ড্রেস আপ গেট আপ, এইগুলো সব সময় হয়ে এসেছে, সামনেও হবে, কিন্তু আমি নিজে কতটা সেখানে গা ভাসাইলাম এইটা হচ্ছে দেখার বিষয়, বড় বিষয়। আমি আমাকে যে নিয়ে যতটুকু ভাববো ততটুকুর মধ্যে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি একদম, এটাই যথেষ্ট। নিশ্চয়ই। আমরা আবার একটু গানে যেতে চাই, একটা গান এবার, ফোক গানই তো শুনছি আমরা, তো পছন্দের একটা হোক। ঠিক আছে। কোন গানটা শুনছি? লালন সাহেব আরেকটি গান চেষ্টা করছি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা তাকে বলবো কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তো সেটাই, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। একদম। তো এই যে হচ্ছে প্রসঙ্গে বিষয়। কথা বলছিলেন একদম সেই বোধহয় প্রাসঙ্গিক একটা বিষয়, সেটাই। প্রাসঙ্গিক একটা গান, ভীষণ ভালো লাগছিল আপু। আবারও গান প্রসঙ্গেই ফিরবো। ওটিটি মাধ্যমে এখন তো সিনেমা রিলিজ হচ্ছে বা ওয়েব সিরিজের কথা যদি বলি সেখানেও গান থাকছে, বা সিনেমা তো প্লেব্যাক, এই কাজগুলো কতটা করা হচ্ছে? আমরা যখন এসেছি আপু পরপর অনেকগুলো সিনেমায় কাজ করা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যারা ফোক গান করি তাদের জন্য আসলে সিনেমার গানটা খুবই কম হচ্ছে, একটু সুযোগ কম। সুযোগ কম, কারণ এখন তুমি জানো যে এখনকার সিনেমার মানে ব্যবসা সফল সিনেমা, এবং তারা ওই বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছে আধুনিক গানের। এবং তো যারা আমরা ফোক গানের শিল্পী, আমাদের ফোক বেজ কোনো সিনেমা না হলে বা এই ধরনের কোনো কাজ না হলে আসলে ফোক গানের শিল্পীর গান গাওয়াটা একটু টাফ হয়ে যায়, বা বেশি হয়তো বা আমরা সুযোগ পাই না সেখানে। এখানে যারা আধুনিক গান করছে তারা বেশি সুযোগ পাচ্ছে। আর ফিল্মের বিষয়টাই তো একটু আলাদা, কারণ একটা ফিল্মের প্রত্যেকটা কাহিনীর উপর নির্ভর করে একটা গান। তো হয়তো বা এমন কোনো সিনেমা হলে যে সেখানে কাহিনী নির্ভর, মানে ফোক কোনো ধারার সিনেমা হলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের আমন্ত্রণ জানানো হবে। একদমই, অপেক্ষায় থাকবে আপনার শ্রোতারা। যেহেতু সামনে ঈদ, আমরা গান নিয়ে অনেক কথা বলছিলাম, আবার একটু ঈদ প্রসঙ্গেই ফিরতে চাই। ঈদের সালামির তো ছোটবেলায় একটা ব্যাপার নিশ্চয়ই ছিল, এখন তো সালামি দিতে হয়, তো সেই লিস্টটা কত বড়? সেটাও কিন্তু খুব মিস করি, কারণ ঈদের সালামির জন্য সেই ভোরবেলা উঠে রেডি হয়ে থাকতাম যে কত তাড়াতাড়ি, মানে কাজিনদের, তারপর বাবা মা দাদা দাদি সবার কাছ থেকে কত তাড়াতাড়ি, এবং সালামি তো নিয়েছি, এবং আমার সালামি যেন সবার থেকে বেশি হয় সেটাও একটা ব্যাপার ছিল। কারণ আমার কাজে আমরা সব সময় যখন সালামি নিয়ে এটাকে আবার কাউন্ট করতাম যে কার কত হয়েছে সেটা দেখতে হবে, তাহলে আমার কেন কম হলো এই বিষয়টা মাথায় থাকতো। আর এখন হচ্ছে সালামি দিতে খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় এটাও একটা আল্লাহ তাআলার বড় রহমত
দিতে পারা। তো এখন চেষ্টা করি সালামি দিতে, যারা ছোট রয়েছেন, ছোট ছেলে, আমার বোনের ছেলেরা রয়েছে এবং যারা ছোট সালামি নেওয়ার মতো তাদেরকে সালামি দেই, ভালো লাগে। দেওয়ার মধ্যে আলাদা একটা অনুভূতি, আলাদা একটা আনন্দ কাজ একদম। করে। যখন সালামি ছোটবেলায় সংগ্রহ করতেন তখন কি মানে ঈদের আগে একটা ছোট ব্যাগ কেনা হতো না যে সালামি রাখতে ব্যাগ হবে? তো থাকবেই এবং সেটা তারপরে যে আমার সাথে লুকিয়ে- ম্যাচিং করে ব্যাগ কিন্তু অনেক সময় লুকিয়ে রাখলে হতো কি, মা কিভাবে যেন টের পেয়ে যেত, মানিয়ে নিত মা টাকা। নিয়ে নিত একদম ছোট। আহা। কারণ মা মনে করতো যে এতগুলো টাকা তুমি কি করবে, আমার তো কিছু করার নেই। আর সেই সময় ছোটবেলায় আসলে কিছু বলতেও পারতাম না। তো এইটাও কিন্তু আলাদা একটা ভালোবাসা এবং আলাদা একটা অনুভূতি। এখন খুব ভালো লাগে এগুলো যখন মনে হয়। যখন আপনাকে মানুষ চিনতে শুরু করলো বা এই যে এত এত মানুষের ভালোবাসা পেতে শুরু করলেন, তখনও তো সালামি পেয়েছেন এবং তখন তো অ্যামাউন্টটা বড় হতে শুরু করেছে অনেক অনেক নিশ্চয়ই। বড়, হ্যাঁ। সর্বোচ্চ সালামি কত টাকা পেয়েছিলেন? আমি সর্বোচ্চ আমার মনে রয়েছে কত 10-15 হাজার এরকম। আচ্ছা, বাহ। আর এখন তো সালামি দেয়ার একটা সময় চলছে, তো আমরা শো শেষ করে সালামিটা নিতে পারি কিনা দেখবো। অবশ্যই। ওকে, এবারে ঈদের গান নিয়ে তো আমরা কথা বলছিলামই। পুরো বছরের পেছনের দিকে যদি তাকাই, ঈদকে কেন্দ্র করে তো অনেক গান রিলিজ হয়েছে। তো এই সময়টা শিল্পীদের জন্য একটা ভীষণ স্পেশাল সময়, নতুন নতুন গান। এবার 3টি গান আসছে, আসার কথা চলছে তো, এবং স্টেজ পারফরমেন্সের কথাও যদি জানি, কি কি প্ল্যানিং আছে ঈদকে ঘিরে? না, আমার ঈদে অনেকগুলো চ্যানেলে আমার গান আসবে এবং ঈদের পরের দিন লাইভ রয়েছে, লাইভ পারফরমেন্স, এবং তারপরের দিন স্টেজ প্রোগ্রাম রয়েছে এবং আবারও তার 2 দিন পরে স্টেজ মানে 7 দিনই গানের ব্যস্ত। মানুষ গান নিয়েই ব্যস্ত এবং খুবই ভালো লাগে যখন এই ফেস্টিভগুলো ফিরে ফিরে আসে। আমাদের ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়, স্টেজ, টেলিভিশন, রেকর্ডিং, এগুলো নিয়ে সময় চলে যায়। মানে বিশেষ করে দর্শকদের ভালো লাগার মানে ঈদের সময় যতটা না পরিবারকে সময় দেওয়া হয়, তার চেয়ে বেশি মনে হয় দর্শকদের, আমার যারা শ্রোতা তাদেরকে বেশি সময় দেওয়া হয়। আচ্ছা, নিশ্চয়ই। আর সামনে এই গান নিয়ে কি পরিকল্পনা আছে? খুব ছোট্ট করে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আসলে আপু, আমি খুব বড় পরিসরে পরিকল্পনা করতে পারি না। আমার কাছে মনে হয় যে যে দিনটা যাচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট সেই দিনটা। এরপরে আমি পরের দিন ভাববো যে আমি তারপরের দিন কি করব। তো আমি দীর্ঘ পরিসরে চিন্তা করতে পারি না যে আমার কি করা উচিত। আমি গানের যেহেতু মানুষ, গান নিয়ে থাকতে চাই এবং গানটাকে ভালোভাবে শিখতে চাই। আর মানুষের স্বপ্ন তো থাকে যে কিছু গান হোক একান্তই নিজের, যে গানগুলো দূর থেকে শুনলেও কেউ বলুক যে এটা বিউটির গান। এমন কিছু গান গাওয়ার প্রয়াস, প্রত্যাশা এখনও রয়েছে, সামনেও থাকবে, চেষ্টা তো অব্যাহত রয়েছে। ছেলেরাও কি গান গাইতে ভালোবাসে? যেহেতু ওদের স্কুল শুরু হয়েছে, স্কুলে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, তখন আমাকে কিছু গান তুলে দিতে হয়। স্কুলের দেয়া স্কুলে গায়? গানগুলোই আমি শেখাই। আমার বড় ছেলে ভালো গান করতে পারে। বাহ, তাহলে আমরা একটু প্রত্যাশা করতেই পারি সামনে আমি ওর কোনো এক গানের শুনবো। সময় আমার ছেলের গান শোনাবো সবাইকে। নিশ্চয়ই আপু, অপেক্ষায় থাকবো। এবং অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য। আপু, অনেক তোমাকে অনেক ধন্যবাদ। আর বাংলা ভীষণ তো আমার আরেকটা পরিবার, বাংলা ভীষণকে অনেক ধন্যবাদ। বারবার বাংলা ভীষণে এসে দর্শকদের সাথে যোগাযোগ হয় এবং আমার সকল দর্শককে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আজকে বাংলা ভীষণের ভালোবাসা প্রাণে প্রাণে অনুষ্ঠানকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একদম বিদায় নেবার আগে আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আপু, যেহেতু ছেলের গানের কথা বলছিলেন, ছেলেদেরকে নিয়ে রেওয়াজ করতে কি প্রতিদিন বসা হয়? আমি যখনই রেওয়াজ করতে বসি, আমার 2 ছেলে 2 পাশে মানে অটোমেটিক চলে। তারা যদি, ছোটটা অনেক সময় ঘুমে থাকে, কারণ চেষ্টা করে একটু ভোরবেলা উঠে, তখন একটু ফ্রি টাইম থাকে। তো দেখা যাচ্ছে পরের পাশের রুম থেকে ছোটটা উঠে চলে এসে কখন যে পাশে বসে, কোনো আওয়াজও করবে না, শব্দ করবে না, কারণ জানে যে আম্মু এটাকে খুবই বিরক্ত হয় যদি আওয়াজ করি। সে পাশে সুন্দর মতো হয় শুয়ে যাবে, না হলে বসে বসে রেওয়াজ শুনবে। আর বড়টা ওই সময় স্কুলে থাকে, আর স্কুল থেকে আসলেও যদি আমি বিকেলে বসি তখন বড়টার সাথে সাথে এসে যাবে।
বলে আম্মু তুমি গান করো, আমি ভিডিও করি। বাহ, নাইস। অনেক ধন্যবাদ আপু। আমরা অবশ্যই গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। ঠিক আছে আপু, অনেক দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি এবং বিদায় নেবার আগে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। পরিবার পরিজন নিয়ে সবাই নিরাপদে ঈদ পালন করুন এবং আনন্দে থাকুন। ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। আপু গানে যাই। আচ্ছা, আমি লালন শাহের গান দিয়ে শুরু করেছিলাম, এখন আমি আমার পছন্দের একটি গান দিয়ে শেষ করছি। শুনি। আমার নিজের মৌলিক একটি গান দিয়ে শেষ করছি। গানটির কথা এস এম রানা এবং সুর লুৎফর হাসান ভাইয়া। কি জাদু জানো রে বন্ধু, কেমনে বাজাও বাঁশি, কি জাদু জানো রে বন্ধু, কেমনে বাজাও বাঁশি, বাঁশির সুরে পাগল পরাণ, মুখে নাই তো হাসি, কি জাদু জানো রে বন্ধু, কেমনে বাজাও বাঁশি, বাঁশির সুরে পাগল পরাণ, মুখে নাই যে হাসি, বাঁশির সুরে পাগল পরাণ, মুখে নাই যে হাসি।